ভূমিকম্প ঝুঁকি মোকাবেলায় প্রস্তুতি সংক্রান্ত বৈঠক। সরকারের করণীয় নিয়ে লিখিত পরামর্শ দিতে বিশেষজ্ঞদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান। সুষ্ঠু নির্বাচন নিয়ে সরকারের আস্থা থাকলেও কয়েক উপদেষ্টায় অনাস্থা বিএনপির। পুনরাদেশ না দেয়া পর্যন্ত জাতীয় পরিচয়পত্রের তথ্য সংশোধন বন্ধ। 7 দিনেও হাসিনা কামালের মৃত্যুদণ্ডের রায়ে সই হয়নি, জানিয়েছে প্রসিকিউশন। রামপুরা হত্যাযজ্ঞের 4 আসামির অভিযোগ শুনানি 4 ডিসেম্বর। এবং পারিবারিক আদালতে বিনামূল্যে সেবা পাবেন ভুক্তভোগীরা, বললেন আইন উপদেষ্টা। ভোগান্তি ও দুর্নীতি কমে যাওয়ার আশা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। ভূমিকম্প ঝুঁকি মোকাবেলায় প্রস্তুতি গ্রহণ সংক্রান্ত বিষয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন। বৈঠকে ভূমিকম্পের ঝুঁকি, প্রস্তুতি, সমন্বয় ও দ্রুত সাড়া প্রদান নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস উইং। বৈঠকে স্বল্প সময়ের মধ্যে সরকারের করণীয় সম্পর্কে লিখিত পরামর্শ দিতে বিশেষজ্ঞদের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকারের প্রতি আস্থা থাকলেও কয়েকজন উপদেষ্টার কার্যক্রম সন্তোষজনক নয় বলে অভিযোগ করলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, নারীদের কর্মঘণ্টা কমানো হলে দেশ এবং জাতি পিছিয়ে পড়বে। স্বাধীনতা বিরোধীরা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সোমবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। তানজিদ ভুইয়ার প্রতিবেদন। সোমবার দুপুরে প্রেস ক্লাবের সামনে দেশের নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান এমপিও করার দাবিতে শিক্ষকদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শিক্ষকদের প্রতি এই সরকারের উপদেষ্টাদের আচরণ গ্রহণযোগ্য নয়। এই শিক্ষিত শিক্ষকরা আজকে অনাহারে অর্থাহারে ক্লিষ্ট জীবন যাপন করছে। ফ্যাসিস্ট আমলের জেল জুলুম, অত্যাচার, নির্যাতন আর অর্থ লুপাটের কথা তুলে ধরে রিজভী বলেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কার্যক্রম সন্তোষজনক নয়। সর্বোচ্চ দাম দিয়ে সেই বিদ্যুৎ চুক্তি শেখ হাসিনা করেছিল। ডক্টর ইউনূস সাহেবের সরকার সেই চুক্তি কিন্তু বাতিল করতে পারেননি, সেইভাবেই টাকা দিতে হচ্ছে। এই সরকারের অধীনে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন সম্ভব, আমাদের সে বিশ্বাস এখনো আছে ডক্টর ইউনূস সাহেবের সরকারে। কিন্তু আপনার অন্যান্য উপদেষ্টারা জনগণের স্বার্থে, জনগণের চিন্তার সাথে তাল মিলিয়ে তারা কাজ করছেন। এদিকে কারওয়ান বাজার জাতীয়তাবাদী তিতাস গ্যাস শ্রমিক ইউনিয়নের অভিষেক অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, দেশের মানুষের কল্যাণেই বিএনপি কাজ করে যাচ্ছে। আমাদের পরিকল্পনা আছে দেশের মানুষের কল্যাণের জন্য, এবং আমাদের পরিকল্পনা আমাদের অভিজ্ঞতা সমৃদ্ধ। আমাদের পরিকল্পনা আমাদের যে অতীত যে কর্মকাণ্ড, সে কর্মকাণ্ডের আলোকে প্রণয়ন করা। অন্যদিকে রাজধানীর উত্তরায় আরেক আলোচনায় দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, যারা স্বাধীনতা বিরোধী তারাই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। রাজনৈতিক দলগুলি যার যার অবস্থান থেকে যার যার মতো করে ফ্যাসিবাদের পতনের বিরুদ্ধে আন্দোলনটা করলাম। তারপরে নতুন যে জুলাই আগস্ট মাঝখানে স্ফুলিঙ্গের মতো ছাত্র সমাজ তাদের দাবিতে খেপে গেল। গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। আমরা সংস্কার তৈরি করার পরে একটি দলকে নিলাম, তারা সংযোজিত করতে লাগলো তাদের 30 মাস। অর্থাৎ সেখানে পাণ্ডিত্য আছে, কিন্তু তাদের প্রয়োগের মানুষ। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা।
জাতীয় নির্বাচন সামনে রেখে পুনঃনির্দেশনা না দেয়া পর্যন্ত জাতীয় পরিচয়পত্রের ঠিকানা পরিবর্তন সহ অন্যান্য তথ্যের সংশোধন কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এদিকে প্রবাসী বাংলাদেশি ভোটারদের ভোট গ্রহণ প্রক্রিয়া নিয়ে ডাক বিভাগের সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন। সোমবার বেলা 11টায় শুরু হওয়া এই বৈঠকে প্রবাসী নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত জনশক্তি, সরকারি চাকুরিজীবী এবং আইন হেফাজতে থাকা নাগরিকদের ভোট গ্রহণ নিয়ে আলোচনা হয়। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য কমিশনাররা উপস্থিত ছিলেন। নির্বাচন ও গণভোটের বাজেটে কোনো সমস্যা হবে না, তবে খরচ বাড়বে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সোমবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে একথা জানান তিনি। বলেন, তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের চাহিদার ভিত্তিতে বরাদ্দ দেওয়া হবে। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। আগে গণভোট নাকি জাতীয় নির্বাচন, গণভোট একসঙ্গে, এই নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলছে কথার লড়াই। এ নিয়ে সৃষ্ট রাজনৈতিক বিতর্কের অবসানে দলগুলোকে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে আসতে সময় বেঁধে দিয়েছিল সরকার। তবে দলগুলো তাতেও ঐকমতে আসতে ব্যর্থ হয়। এই অবস্থার মধ্যে সোমবার সচিবালয়ে ক্রয় কমিটির বৈঠক শেষে গণভোট নিয়ে কথা বলেন অর্থ উপদেষ্টা। গণভোটের ব্যাপারটা আসছে, এটা তো আগে যখন আমরা বাজেট দিয়েছি সেই ওই প্রজেকশনে ওদের এটা ছিল না হয়তো। আমার মনে হয় চ্যালেঞ্জটা হলো, ওই চ্যালেঞ্জটা গ্রহণ করতে হবে, একই দিনে করা, তাই না, যেটা সরকার থেকে সিদ্ধান্ত নিয়েছে। আমরা স্পর্শকাতর ভোট কেন্দ্রগুলোতে বডি ক্যামেরা দেয়া হবে জানিয়ে তিনি বলেন, এর বরাদ্দ দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, বডি ক্যামেরা যেটা হবে সেটা ঠিক এখানে পারচেজ কমিটি এসে ওরা একটা ডিসিশন হয়েছে, ওদের যে রেসপেক্টিভ যে এজেন্সি আছে ওদেরকে আমরা বলে দিয়েছি বাজেট যেটা আছে ওটা আপনারা ব্যবহার করেন। এ সময় দ্রব্যমূল্যে ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান অর্থ উপদেষ্টা। সবচেয়ে বেশি হলো আমাদের যারা ব্যবসায়ীরা আছে তাদেরকে একটু রেসপন্সিবল হতে হবে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। এইভাবে বিএনপি ক্ষমতায় গেলে সাংবাদিকদের অধিকারের বিষয়টি অগ্রাধিকার দেওয়া হবে বলে জানালেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর ক্ষমতায় গেলে গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ না করার প্রতিশ্রুতি দিলেন জামায়াত, এনসিপি, বাসদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সোমবার সকালে রাজধানীতে বিজেসি আয়োজিত গণমাধ্যম সংস্কার বিষয়ক আলোচনায় এসব অঙ্গীকার করেন তারা। মনিরুল ইসলামের প্রতিবেদনে বিস্তারিত থাকছে। বেশ ঢাকঢোল পিটিয়ে নানান প্রস্তাবনায় জাতীয় ঐক্যমত্য কমিশন সরগরম থাকলেও সে বিবেচনায় গণমাধ্যম ছিল উপেক্ষিত। যদিও গণমাধ্যম সংস্কার কমিশন সাংবাদিকতার নানান দিক নিয়ে প্রস্তাবনা দিলেও তা ফাইলবন্দিই রয়ে গেছে। এমন বাস্তবতায় সম্প্রচার সাংবাদিকদের সবচেয়ে বড় সংগঠন বিজেসি 13টি সুপারিশ করে। এতে সাংবাদিকের সংজ্ঞা, শিক্ষাগত যোগ্যতা, ওয়েজ বোর্ড, টেলিভিশনের লাইসেন্স নীতিমালা, সাংবাদিক নিবন্ধন, শিল্পায়ন, সমন্বিত আইন ও অন্তর্বর্তী ব্যবস্থা সহ রাজনৈতিক অঙ্গীকার চেয়েছে সংগঠনটি। যে দলই ক্ষমতায় আসুক, সাংবাদিকদের স্বাধীনতায় হস্তক্ষেপ করা যাবে না বলে মত দেন সংগঠনের নেতারা। গণমাধ্যমের স্বাধীনতা, দখলদারিত্ব ও নীতি সংস্কার সহ বিভিন্ন বিষয় নিয়েও কথা বলেন তারা। এই আমাদের লোক বলাটা আপনারা বন্ধ করবেন। আমরা চাই না আমরা কেউ আপনাদের লোক হই। আমরা ভবিষ্যতে কোনো রাজনৈতিক দলের লোক হতে চাই না, লোক থাকতে চাই না। গণমাধ্যম সংস্কার কমিশন কি সংস্কার করেছিল আর কি অসঙ্গতি আছে এগুলো আমরা তুলে ধরেছি। আগামী নির্বাচনের ইস্তেহারে স্বাধীন সাংবাদিকতার বিষয়টিকে গুরুত্বারোপের আহ্বান জানান বিজেসি চেয়ারম্যান রেজানুল হক। স্বাধীন সাংবাদিকতা এবং কর্মী বান্ধব মিডিয়া গড়ে তোলার জন্যে আপনার দলের বা জোটের কি কমিটমেন্ট সেটা আমরা পরিষ্কারভাবে আপনাদের নির্বাচনী ইস্তেহারে দেখতে চাই। বিজেপির সংলাপে উত্থাপিত প্রস্তাবনার বিষয়ে অধিকাংশ রাজনৈতিক দলই একমত পোষণ করে। তবে সবার মুখেই গুরুত্ব পেয়েছে সাংবাদিকদের পেশাদারিত্ব ও সুরক্ষা। রাজনৈতিক অংশীজনরা বলেন, নির্দিষ্ট কারো লোক নয়, সাংবাদিকরা যেন বাংলাদেশের লোক হয়ে কাজ করেন। আমাদের কেউ হবেন না, কিন্তু আমি আপনাদের কাছে একটা আহ্বান রাখতে চাই, আপনারা অবশ্যই বাংলাদেশের হবেন। তারা শুধু ওয়াচ ডগ না, তারা এমনকি মাঝে মাঝে পাথ ফাইন্ডার হতে পারেন। সাংবাদিকতার যে মানদণ্ডগুলো আছে সেটার পরীক্ষা নিরীক্ষার পরেই সেই বডিটা কারা সাংবাদিক হিসেবে কাজ করবেন না করবেন সেটা একটা লাইসেন্স দিবেন। সংস্কার কমিশনের আমরা চাই প্রস্তাবটা বাস্তবায়ন হোক। রাজনৈতিক দল হিসেবে সবাই মিলে আমাদের কণ্ঠকে সোচ্চার করেই আমাদের এই অধিকার আদায় করি। গণমাধ্যমের স্বাধীনতার প্রশ্নটিকে
সবচেয়ে বড় ফোকাসে আনা দরকার। রাষ্ট্রের একটা ভূমিকা পালন করা উচিত, একটা স্কিল ডেভেলপমেন্ট সেন্টার হওয়া উচিত। যারা আগামীতে সরকার আসবেন তারা যাতে এই রিপোর্টটার আলোকে আমাদের এই ব্রডকাস্ট জার্নালিজমকে সঠিক পথে পরিচালিত করেন। আর বিএনপি মহাসচিব বিগত সরকারের আমলে সাংবাদিকদের কর্মকাণ্ড ও ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। আমরা দেখেছি গত 15 বছর নিজেরাই উদ্যোগী হয়ে আপনারা ফ্যাসিলিটিকে সমর্থন করেছেন। এটা আমাদের ঢাকা, এই দেশের মানুষের ঢাকা। তো সেই জায়গাগুলোতে আপনাদেরও কমিটমেন্টের প্রয়োজন আছে যে আপনারা ওই জায়গাগুলো থেকে নিজেরা বাইরে থাকবেন, আপনাদের কমিটমেন্ট থেকে জনগণের কাছে আপনারা স্বাধীন সাংবাদিকতা করবেন। তবে ক্ষমতায় গেলে সাংবাদিকদের সুরক্ষা ও অধিকার বাস্তবায়ন অগ্রাধিকার পাবে বলেও জানান মির্জা ফখরুল। আমরা আশা করি যে আমরা যদি আপনার সরকার পরিচালনার দায়িত্ব জনগণের মাধ্যমে পাই, তাহলে আমরা নিঃসন্দেহেই এটাকে অগ্রাধিকার ভিত্তিতে আমরা দেখব বলে আমরা বিশ্বাস করি। আগামী দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্বপ্রাপ্ত সরকারের গণমাধ্যমের স্বাধীনতা বাস্তবায়ন সবচেয়ে বড় পদক্ষেপ হওয়া উচিত বলেও মনে করেন আলোচকরা। 53 বছরে যে বঞ্চনা। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই আন্দোলনে রামপুরায় 28 জনকে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক 2 বিজিবি কর্মকর্তা সহ 4 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আগামী 4 ডিসেম্বর। এদিন আবু সাইদ হত্যার ঘটনায় দায়ের করা মামলায় 21তম সাক্ষীর সাক্ষ্য গ্রহণের তারিখ পিছিয়ে 27 নভেম্বর ধার্য করা হয়। এদিকে হাসিনা কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় 7 দিনেও সই হয়নি বলে জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম। মেজবার রহমানের রিপোর্ট। জুলাই আন্দোলন ঘিরে রাজধানীর রামপুরায় 28 জনকে হত্যার ঘটনায় করা মামলায় বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের উপর শুনানির জন্য 4 ডিসেম্বর তারিখ ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে পলাতক 2 আসামির পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়া হয়েছে। এদিন সকাল 10:45টার দিকে ঢাকা সেনানিবাসের বিশেষ কারাগার থেকে কড়া নিরাপত্তায় গ্রেপ্তার 2 সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। এ সময় আসামি পক্ষের আইনজীবী মাসুদ সালাউদ্দিন এই মামলার পরবর্তী শুনানি সশরীরে হাজির না হয়ে ভার্চুয়ালি করার আবেদন জানান। এবং যেহেতু আমরা সাবমিশনটা যে গ্রাউন্ডের উপরে দেব, এটা যদি আদালত সন্তুষ্ট হয়, যদি আমাদের পক্ষে যদি বলেন যে ভার্চুয়াল ট্রায়ালটা এটা প্রয়োজন আছে, তখনই ইয়েটা হবে। আর আপনাদের যে কথার উত্তরটা এটাই বলবো যে ভার্চুয়ালের যে বিষয়গুলো গ্রাউন্ডগুলো এগুলো আসলে, তবে ট্রাইব্যুনাল এখনই তা আমলে নেননি বলে জানান ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম। তাদের পক্ষে একটা অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছিল 2 জন আর্মি অফিসারের পক্ষে, যদিও তারা আজকে শুনানি করেননি। যে বিষয়টি গতকাল অনারেবল চেয়ারম্যান স্পষ্ট করেছিলেন, আজকেও বিষয়টি উপস্থাপিত হয়েছিল, সেটা হচ্ছে যে তারা তথ্য প্রযুক্তির মাধ্যমে ভার্চুয়ালি হাজিরা দিতে চান। এটা মঞ্জুর করার কোনো অবস্থা আমাদের দৃষ্টিতে বিবেচনাযোগ্য মনে হয়নি। তারপরে ওনাদের আবেদনের প্রেক্ষিতে এই অ্যাপ্লিকেশনটা অ্যাডজর্ন হয়েছে। এদিকে হাসিনা কামালের মৃত্যুদণ্ডাদেশে 7 দিন পার হলেও পূর্ণাঙ্গ রায়ের কপিতে সই না হওয়ার কারণ জানাতে পারেননি তিনি। অপর 2 জন কনস্টেবল আব্দুর রহমান এবং আরেকজন নাসিরুলের পক্ষে জেরা শুরু হয়েছে, সেটা সেকেন্ড হাফে কন্টিনিউ করবে। জি, আপনাদেরকে ধন্যবাদ। তদন্ত প্রতিবেদন আমরা পর্যালোচনার আগে বিষয়বস্তু বলতে চাচ্ছি না। 3 জনকে হত্যাকাণ্ডের অভিযোগ প্রমাণিত হয়েছে, পুলিশের টপ পার্সোনালরাও জড়িত আছে। এদিন জুলাই আন্দোলনের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় দায়ের করা মামলায় 21তম সাক্ষীর সাক্ষ্য গ্রহণের তারিখ পিছিয়ে 27 নভেম্বর ধার্য করা হয়েছে। মেজবার রহমান, মোহনা সংবাদ, ঢাকা। এই পারিবারিক আদালতে বিনামূল্যে মামলা করতে পারবেন ভুক্তভোগীরা। এতে ভোগান্তি কমার পাশাপাশি দুর্নীতি বন্ধ হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। কাগজবিহীন এ বিচার প্রক্রিয়া নির্যাতিত নারী শিশুদের জন্য নতুন সম্ভাবনা তৈরি করবে বলে মনে করেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এই পারিবারিক আদালতের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস।
পারিবারিক কলহে দায়ের করা মামলায় ভোগান্তির শেষ নেই বিচার প্রার্থীদের। বিচারের জন্য বছরের পর বছর ঘুরতে হয় আদালতের বারান্দায়। বিবাহ বিচ্ছেদ, দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধার কিংবা সন্তানের অভিভাবকত্ব আর তত্ত্বাবধানের মতো জটিল বিষয় নিয়ে পারিবারিক আদালতে যাচ্ছেন মানুষ। সেখানে কোনো কোনো মামলা ঝুলে আছে 8 থেকে 10 বছর। এসব আদালতের কাঁধে এখন 90,000 মামলার বোঝা। প্রত্যেক দিন এদিকে এসে বসে থাকতে হয়, আসা যাওয়া মানে সমস্যার সমাধান হচ্ছে না, রেগুলারই আসতে হয়। সেহেতু ওই পরিপ্রেক্ষিতে যদি অনলাইনে জিনিসটা হতো তাহলে জিনিসটা ভালোই হতো, আমাদের জন্য সুবিধা হতো। এমন পরিস্থিতিতে মামলা জট ও ভোগান্তি কমাতে ঢাকা জজ কোর্টে পারিবারিক আদালত কার্যক্রমের উদ্বোধন করা হয়। এতে অংশ নিয়ে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, পেপারলেস বিচার প্রক্রিয়ায় সময় সাশ্রয়ের পাশাপাশি ভোগান্তিও কমবে, যাকে বিচার ব্যবস্থার ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন বলছেন তিনি। নারী জাতির জন্য যারা নির্যাতিত এবং নানান অবিচারের শিকার এবং যে সমস্ত শিশুরা পারিবারিক সহিংসতা এবং বিদ্বেষের শিকার, তাদের জন্য আসলে অনেক বড় একটা বিচারের বার্তা নিয়ে এসছে, বিচারের সম্ভাবনা নিয়ে এসছে। আর আইন উপদেষ্টা আসিফ নজরুল ডিজিটাল ব্যবস্থাকে ভয় না পেয়ে একে সাদরে গ্রহণ করার জন্য আইনজীবীদের প্রতি আহ্বান জানান। এটা হচ্ছে জাস্ট আপনার শুধু মামলা দায়ের করা না, নথি ব্যবস্থাপনা আছে, শুনানি আছে, রায় আছে, সবকিছু অনলাইনে হয়ে যাবে। এটাকে আমরা একটা পেপারলেস কোর্টও বলতে পারি। এটাতে যে ভোগান্তি কমবে, সময় বাঁচবে, দুর্নীতি কমবে, খরচ কমবে, এটা নিয়ে আমাদের কারো কোনো সন্দেহ নেই। পারিবারিক বিরোধের ক্ষেত্রে এখন আর আদালতে যাওয়ার প্রয়োজন নেই উল্লেখ করে উপদেষ্টা বলেন, লিগ্যাল এইডের মাধ্যমে বিনামূল্যে সেবা নেওয়া যাচ্ছে। এই প্রক্রিয়ায় একজনের পরিবর্তে 3 জন বিচারককে যুক্ত করা হয়েছে। লিগ্যাল এইডে একজন বিচারক ছিল, সেখানে আমরা 3 জন করে দিয়েছি। যখন এটা ফুলি ফাংশনাল হবে, বাংলাদেশে যত মামলা হয় তার অ্যাটলিস্ট 1/4 এমনকি 1/3 পর্যন্ত লিগ্যাল এইডের মাধ্যমে নিষ্পত্তি হবে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে আগামী 24 ঘন্টায় নিম্নচাপের রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। পরবর্তীতে তা ঘূর্ণিঝড়ে রূপান্তর হয়ে উপকূলে আঘাত হানতে পারে বলেও আশঙ্কা আবহাওয়াবিদদের। এদিকে ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুতি এবং সচেতনতার উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। সাগরে গভীর সুস্পষ্ট লঘুচাপ বিরাজ করছে। আবহাওয়া অধিদপ্তর বলছে এটি পরবর্তী 24 ঘন্টায় ঘনীভূত হয়ে নিম্নচাপে রূপ নিতে পারে, এমনকি শক্তি বাড়লে এটি ঘূর্ণিঝড়েও পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। বঙ্গোপসাগরে গত 22 তারিখে 22 নভেম্বর একটা লঘুচাপ তৈরি হয়েছে এবং গতকালকে লঘুচাপটি আরো ঘনীভূত সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। আমরা আশঙ্কা করছি যে সুস্পষ্ট লঘুচাপটি আগামী 24 ঘন্টার মধ্যে ঘনীভূত হয়ে নিম্নচাপে রূপ নেবে এবং পরবর্তীতে এটা আরও ঘনীভূত ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকায় শহরে শীতের আমেজ তেমন অনুভূত হচ্ছে না, তবে রাত ও সকালে হালকা ঠান্ডা ইঙ্গিত দিচ্ছে মৌসুম পরিবর্তনের। এদিকে আবহাওয়ার পাশাপাশি দেশের আরেকটি বড় ঝুঁকি ভূমিকম্প। প্রাকৃতিক দুর্যোগকে আমরা কোনোভাবে ইগনোর করতে পারবো না। আমাদের প্রাকৃতিক দুর্যোগের সাথে মোকাবেলা করে বেঁচে থাকতে হবে। তো মোকাবেলা করার জন্য আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হলো যে আমরা আসলে এই ভয়টাকে জয় করব। তো জয়টা কিভাবে করব? ভূমিকম্পের ক্ষেত্রে যে প্রাকৃতিক এই যে দুর্যোগটা, এটা মোকাবেলা করার জন্য 3 ধাপে আমাদেরকে কাজ করতে হয়। একটা ধাপ হলো ভূমিকম্প চলাকালীন, আরেকটা হলো ভূমিকম্প হওয়ার আগে, আরেকটা হলো ভূমিকম্প হওয়ার পরে। দুর্যোগ কখন হবে তা বলা না গেলেও পূর্ব প্রস্তুতি থাকলে ক্ষয়ক্ষতি অনেকটাই কমানো সম্ভব বলেও মত দেন বিশেষজ্ঞরা। নাহিদ সিরাজি নিম্মি, মোহনা সংবাদ, ঢাকা। বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিডিআরের সাবেক 35 সদস্য। সোমবার সন্ধ্যা 6:30 থেকে তারা পর্যায়ক্রমে কারাগার থেকে বের হন। এ সময় কারা ফটকের সামনে তাদের আত্মীয় স্বজনরা উপস্থিত ছিলেন। এর আগে গত বৃহস্পতিবার 53 জনের জামিন মঞ্জুর করে আদালত। মুক্তিপ্রাপ্ত আসামিদের মধ্যে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে 1 জন, কেন্দ্রীয় কারাগার পার্ট 1 থেকে 2 জন এবং পার্ট 2 থেকে 32 জন রয়েছেন। জামিনের কাগজপত্র সোমবার দুপুরে কারাগারে এসে পৌঁছায়। পরে তা যাচাই বাছাই শেষে সন্ধ্যায় তাদেরকে মুক্তি দেওয়া হয়।
উৎপাদন খরচ কমিয়ে ফিডের দাম কমাতে চায় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ পালন উপলক্ষে সচিবালয়ে আয়োজিত ব্রিফিংয়ে একথা জানান উপদেষ্টা ফরিদা আক্তার। এ সময় উপদেষ্টা আরও বলেন, ফিড তৈরির কারখানাগুলোর বিদ্যুতের দাম কমানোর চেষ্টা চলছে। তা করে গেলে ফিডের দাম কমে আসবে। ফিডের দাম কমাবার জন্য আমরা চেষ্টা করছি। আমরা সাধারণ মানুষের প্রাপ্যতা বাড়াবার জন্য আমরা যতই বিশেষ কার্যক্রম করি না কেন, আসলে এটা ব্যাপক চাহিদা মেটাবার জন্য যথেষ্ট হবে না। আমরা রোজার মাসে অবশ্যই আবারও করব এবং সংখ্যাটা বাড়াবো, কিন্তু সারা বছর করতে পারবো কিনা এই মুহূর্তে আমাদের কোনো পরিকল্পনা আমরা বলতে পারছি না। তবে আমাদের চেষ্টাটা হলো উৎপাদন খরচ কমিয়ে দাম কমানো। নারীর প্রতি সহিংসতা কমেনি বলে জানালেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। সবাইকে নিয়ে এর বিরুদ্ধে কাজ করার আহ্বান জানান তিনি। সকালে সচিবালয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ বিষয়ক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শারমিন এস মুর্শিদ। এ সময় তিনি আরও বলেন, নারীর প্রতি সহিংসতা মানবাধিকার লঙ্ঘন হিসেবে বিবেচিত। আমরা গত একটি বছর মেয়েদের জন্য কি করেছি কি করিনি, কেন আমাদের মেয়েদের অবস্থা এখনো এত ভালনারেবল, এই জিনিসটা ভাববার দিন হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। ঠিক তেমনি এই 16 দিনের অ্যাক্টিভিজম হচ্ছে আমার সারা সমাজকে আরেকবার সাথে নিয়ে আন্দোলন করা। চট্টগ্রামের কদমতলী কম্বলের গোডাউনে লাগা আগুন 2.5 ঘন্টা পর বিকেল 3:30টার দিকে নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের 8টি ইউনিট চেষ্টা চালিয়ে ওই গোডাউনের আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে সোমবার দুপুর 1:30টার দিকে নগরীর কোতোয়ালি থানার কদমতলীর পোড়া মসজিদ এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় ও ফায়ার সূত্রে জানা যায়, সেখানে কম্বল, সোয়েটার, ফুটবল ও কেমিক্যালের গোডাউন ছিল। নিয়ন্ত্রণে আগুন আমাদের, তবে কমপ্লিটলি আগুনটা শাটডাউন করতে আর একটু সময় লাগবে, যেহেতু আমাদের একটা মাত্র সিঁড়ি দিয়ে আমাদের ঢোকা যাচ্ছে না। আগুনটাকে আমরা ধীরে ধীরে একটা ধোঁয়া কমায় তারপরে আমাদের ভিতরে যেতে হবে। তো সম্পূর্ণ আগুনটা নির্বাপন করতে একটু সময় লাগবে। ঢাকার আশুলিয়ার তাজরিন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের 13 বছর পরও মানবেতর জীবনযাপন করছেন আহত শ্রমিকরা। উন্নত চিকিৎসা না হয় অনেকেই ফিরতে পারেননি স্বাভাবিক জীবনে। এ কারণে হতাহতদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন শ্রমিক নেতারা। নিহত শ্রমিকদের স্মরণে আশুলিয়ার নিশ্চিন্তপুরে সেই ভবনের সামনে পালিত হচ্ছে নানা কর্মসূচি। আরজমিরের প্রতিবেদন জানাচ্ছেন তাহসিন তারিন। 2012 সালের 24শে নভেম্বর সাভারের আশুলিয়ায় নিশ্চিন্তপুরে তাজরিন ফ্যাশনস পোশাক কারখানার নিচতলার গুদামঘর থেকে আগুন লাগে। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে 9 তলা পুরো ভবনে। সেই দিন যারা ভবন থেকে লাফিয়ে পড়তে পারেননি তাদের মৃত্যু হয় আগুনে। নিচের ফটক ছিল তালাবদ্ধ। সরকারি হিসেবে এই অগ্নিকাণ্ডে প্রাণ যায় 114 জনের। অনেক শ্রমিক ওপর থেকে লাফিয়ে পড়ে প্রাণে বেঁচে গেলেও মারাত্মকভাবে আহত হন। হাত, পা ও বুকের পাঁজর ভেঙে পঙ্গুত্বের শিকার হন। ঘটনার 13 বছর পরও হতাহতদের মিলেনি ক্ষতিপূরণ ও সুচিকিৎসা। এতদিন ধরে অধিকার বঞ্চিত হওয়ায় ক্ষুব্ধ তারা। চিকিৎসার নামে তালবাহানা চলছে, ক্ষতিপূরণ নামে তালবাহানা এবং পুনর্বাসনের নামে ওরা ডাইরেক্ট প্রতারণা। অনেক মানুষ অনেক অসুস্থ। এখন আমার একটা মেয়ে পাওভাঙ্গি ঘরে পড়ে রয়েছে, আমার এই ডাইনারটা মুখ হইতে পারিনি। না পারতেছে ছেলে মেয়ের লেখাপড়া করাইতে, না পারতেছে দুই বেলা 2 মুঠ ডাল ভাত খাওয়াইতে। এই যেমন রাইখা লাভ আছে? বাচ্চাদের ছেলে মেয়েদের লেখাপড়ার বিজিএমই বলছিল, কিন্তু কেউ আমাদের বাচ্চার দায়িত্ব নেয় নাই। তাজরিন ফ্যাশনস অগ্নিকাণ্ডের 13 বছরে হতাহতদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে 1 মিনিট নীরবতা পালন করেন নিহত শ্রমিকদের স্বজন, আহত শ্রমিক ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। এই সময় তারা ক্ষতিপূরণ, পুনর্বাসন ও দোষীদের শাস্তির দাবি জানান। আমার দাবি, এখনো যারা অনেক শ্রমিক এলাকায় আহত আছে তাদের চিকিৎসার খোঁজ খবর নেওয়া এবং চিকিৎসা করানো দরকার। আর মামলা যেন অতি তাড়াতাড়ি এটা নিষ্পত্তি করা হয়, এখনো মামলা নিষ্পত্তি হয় নাই। বিজিএমই যারা আহত আছে তাদেরকে একটা চিকিৎসা দেয়, সেই ব্যবস্থাটা যদি করে, আমরা শ্রমিক সংগঠনের পক্ষ থেকে এই দাবিটা জানাচ্ছি। তাজরিন ফ্যাশনস অগ্নিকাণ্ডে আহত হয়েছেন 1000-এরও বেশি শ্রমিক আর পঙ্গুত্ব বরণ করেন 172 জন।
তাহসিন তারিন, মোহনা সংবাদ। জাতীয় নির্বাচনের আগে খেলোয়াড়দের নিয়ে সংসদ সদস্য প্রার্থীদের পক্ষে প্রচারের রীতি বাংলাদেশে নতুন কিছু নয়। অনেক খেলোয়াড় নিজ থেকেও নানা উদ্দেশ্যে ছুটে যান। এবার অবশ্য এই দৃশ্য দেখা যাবে না। খেলোয়াড়দের নির্বাচনী প্রচারণায় ব্যবহার করার বিষয়ে নিষেধাজ্ঞা দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। সোমবার উপসচিব আমিনুল এহসানের স্বাক্ষর করা এক বিবৃতিতে ক্রীড়া পরিষদ জানায়, জাতীয় দলের কোনো খেলোয়াড়কে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো রাজনৈতিক দলের নির্বাচনী প্রচারণায় বা কোনো প্রার্থীর পক্ষে প্রচারে ব্যবহার করা যাবে না। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে জানিয়ে দেব শিরোনামগুলো আরও একবার। ভূমিকম্প ঝুঁকি মোকাবেলায় প্রস্তুতি সংক্রান্ত বৈঠক, সরকারের করণীয় নিয়ে লিখিত পরামর্শ দিতে বিশেষজ্ঞদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান। সুষ্ঠু নির্বাচন নিয়ে সরকারে আস্থা থাকলেও কয়েক উপদেষ্টায় অনাস্থা বিএনপির। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত জাতীয় পরিচয়পত্রের তথ্য সংশোধন বন্ধ। 7 দিনেও হাসিনা কামালের মৃত্যুদণ্ডের রায়ে সই হয়নি, জানিয়েছে প্রসিকিউশন। রামপুরা হত্যাযজ্ঞে 4 আসামির অভিযোগ শুনানি 4 ডিসেম্বর। এবং পারিবারিক আদালতে বিনামূল্যে সেবা পাবেন ভুক্তভোগীরা, বললেন আইন উপদেষ্টা। ভোগান্তি ও দুর্নীতি কমে যাওয়ার আশা। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।